আফু, উঠেন। রুহি মরার মতন পড়ে আছে, তাকিয়ে আছে রামিলার দিকে, কিন্তু কিছু বলতে পারছে না। রামিলার ডাক আর চোখে হাত খুলল। বাবু খুব কাছে, দিশেহারা হয়ে যায় রামিলা। রুহিকে টেনে উঠাতে পারছে না। রামিলা বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, বিড়বিড়িয়ে বলতে থাকে, বাইরে কল দেই। আর তখনই রুহি হাত বাড়িয়ে স্পর্শ করে রামিলাকে। রামিলা ওর দিকে তাকালে রুহি নিষেধ করে রোয়েনকে কল দিতে। রামিলা অনিলাকে কল দেয়। আনিলা ফোন রিসিভ করে অফিস থেকে বেরিয়ে আসেন। আনিলা শামীমকে নিয়ে রোয়েনের ঘরে চলে আসেন। মেয়েকে এই অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। রোয়েনকে জানাতে চাইলে রুহি নিষেধ করে। আনিলা শামীম সহ দৃথা আর রুহিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা। হাসপাতালে গিয়ে দেখেন ডিউটি ডক্টর ফাহমিনের বোন ফারিয়া। উনি রুহিকে দেখে বলেন, সেদিন বাবু হলো, ওর তো এখন রেস্টে থাকার কথা। আনিলের কাছে ব্যাপারটা ধোঁয়াশা, তেমন কিছুই জানে না, তাই বললেন, পড়ে গেছো হয়তো, আমি ছিলাম না তখন। ইস, অনেক ব্লিডিং হয়ে গেছে, ইমার্জেন্সিতে নাও। রুহিকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। রুহি অবশ্য ডাক্তারের দরকার পড়েনি, তবে সেলাই পড়েছে। অপারেশনের পর আনিলা মেয়ের সাথে দেখা করতে যান দৃধাকে কোলে নিয়ে। রুহিকে দেখে দৃধা চিৎকার করে কাঁদতে থাকে, যেন মাকে অনেক সময় পর দেখলো। রুহি মেয়েকে এক হাতে টেনে বুকে নেয়, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতন। আনিলা বলেন, কি হয়েছিল তোর? পিছলে পড়ে গিয়েছিলাম। একটু সাবধানে থাকতে হবে তোকে। জি মা, এখন থেকে থাকবো। আনিলা রুহিকে আবারও বলেন, ওনাকে কল দিই? না মা, কল দিও না, হয়তো কাজে ব্যস্ত। তো কি হয়েছে? তোর চেয়ে কাজ দরকারি নয়। মা লাগবে না, ঘরে ফিরলে দেখা হবে। ঠিক আছে, ওনাকে জানালে ভালো হতো। রুহি কিছু বলতে পারে না, চোখের কোণা ভিজে যায় তার। রুহি মাথা ঘুরিয়ে নেয়। বাবু ওর চুল খাচ্ছে। আনিলা রুহির চুল বাবুর হাত আর মুখ থেকে সরাতেই কেঁদে ওঠে দৃধা। রুহি মেয়েকে জড়িয়ে রাখে বুকে শক্ত করে। সন্ধ্যায় ঘরে ফিরে আসে রোয়েন। রুমে গিয়ে কাউকে পায় না ও, না আছে রুহি, না মেয়েটা। আবারও নিচে নেমে আসে ও। রামিলা ঘর ঝাড়ছে। রোয়েন বলল, রুহি আর বাবু কই? আপনি চলে যাওয়ার পরে রুমে যাইয়া দেখি আফু নিচে পইড়া রয়েছে, রক্ত বাহির হইতাছিল। আনিলা খালারে কল দেওয়ানের ফলে ভাইয়া ও অনি আয়া আফুরে লইয়া গেছে। রোয়েন কি বলবে বুঝতে পারছে না। ধাক্কাটা বেশ জোরে লেগে গিয়েছিল, তারপরে তো বেরিয়ে গিয়েছিল ও। রোয়েন বুঝতে পারছে না কি করেছে ও। বুক কেমন ভার হয়ে আসছে তার। তখন হয়তো সেজন্য ফারিয়া আপা কল করেছিল। কাজে যাওয়ার সময় রোয়েন দেখেছিল ওর হাতে রুহির চুল লেগে আছে। কি করছে রোয়েন বুঝতে পারছে না। রাগ কি ওকে অমানুষে পরিণত করেছে? মায়াবতীকে এভাবে আঘাত কিভাবে করলো? বারান্দায় এসে সজোরে হাতে আঘাত করে 2-3 বার। 10টা বাজে। রুহিকে ফিরতে দেখা গেল বাবু শামীমের কোলে। রোয়েন নিচে এসে রুহির সামনে দাঁড়ায়। রুহি ভ্রু কুচকে টলতে টলতে রুমের দিকে যেতে থাকে। রোয়েন এসে ওর হাত ধরতেই রুহির হাতটা ঝাড়া দিয়ে রুমে চলে যায়। রোয়েন শামীমের কোল থেকে দৃধাকে নিয়ে রুমে চলে যায় রুহির পিছু পিছু। রুহি এসে মুখ হাত ধুয়ে খাটে আধ শোয়া হয়। রোয়েন মেয়েকে শুইয়ে রুহির পাশে বসে। রুহির সেদিকে কোনো খেয়াল নেই। পেটে আলতো করে হাত রেখে শুয়ে রইল সে। রোয়েন হাত রেখে রুহির পেটে অনুভব করলো নতুন ব্যান্ডেজ। রোয়েনের চোখ ভারী হয়ে আসে, ধরে আসে গলায় বলল, সরি রুহি। রুহি কিছু না বলে সাইড ল্যাম্পটা অফ করে শুয়ে পড়ে। রোহিন রুহির দিকে তাকিয়ে থাকে। আজ প্রথম এমন হলো। রুহি ওকে খেতে বলেনি। রোহিন চুপচাপ রুহির পাশে গিয়ে শুয়ে পড়ে। রুহি ঘুমায়নি, ওর চোখ বাবুর দিকে। ঘুমন্ত অবস্থায় বাবুর এক পা একটু বেঁকে আছে। রুহি উঠে ওর পা ঠিক করতে চায়। নিশ্চয়ই ব্যথা পাচ্ছে মেয়েটা। রুহিকে এভাবে নড়তে দেখে রোহিন উঠে বাবুকে ঠিক করে শুইয়ে দেয়। সে রাতে আর কথা হয়নি ওদের। এদিকে সেদিনই ফাহমিন দেখতে পায় সামাইরাকে গাঢ় নীল শাড়িতে আচ্ছাদিত, মুখে মিষ্টি হাসি লেগেই আছে। আর ফাহমিন রাস্তা পার করে সামাইরার পাশে এসে দাঁড়ায়। সামাইরা হেসে মাথা নিচু করে ফেলে। ফাহমিন বলল, কতটা সুন্দর দেখাচ্ছে চিন্তাও করতে পারবে না। থ্যাংক ইউ। হুম। কোথাও কি যাবেন? মানে তাহলে ঘরে ফিরতাম। যাব তোমাকে নিয়ে নদীর পাড়ে। নদীর পাড়ে? হুম, তোমার ভালো লাগবে জায়গাটা, আমি শিওর। চলুন তাহলে, না হলে ফিরতে দেরি হবে।
চিন্তা করো না, জলদি চলে আসতে পারবে। সামাইরার মাথায় হাত রাখে ফাহমিন। সামাইরা একটু হাসে আর কিছুই বলল না। ওরা বেরিয়ে পড়লো ওদের গন্তব্যের সন্ধানে। সেখানে পৌঁছে সামাইরা দেখলো আসলে তেমন কিছুই নেই জায়গাটাতে, কিন্তু জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। ঠান্ডা ভেজা ঘাস দেখতে পাচ্ছে সামাইরা, সেখানে পা রাখতে চাইছেও, তাই দেরি না করে জুতা খুলে নেয় সামাইরা। তারপর সেখানে পা রাখতেই মন প্রাণ জুড়ে গেল। সামাইরাকে দেখছিল ফাহমিন, তারপর ওকে জুতা খুলতে দেখে বলল, কি হলো, জুতো খুললে যে? খালি পায়ে হেঁটে দেখুন, ভীষণ ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। ফাহমিন জুতা খুলে সামাইরার হাত ধরে হাঁটতে হাঁটতে নদীর কাছে আসে। ফাহমিন আজ প্রথম পায়ে এমন স্পর্শ পেল, শীতল বাতাস ওদের শরীরকে ছুঁয়ে দিল। ফাহমিন সামাইরাকে দেখে কি অপরূপ লাগছে মেয়েটাকে, বলার মতন না। সামাইরা বলল, আগে এসেছিলেন এখানে কখনো? না, তবে কাল সন্ধান পেলাম এই জায়গার। ও, আর কখনো আসবেন? আমার ছোট্ট সুন্দর বউটাকে নিয়ে। সামাইরার কেমন যেন লাগে কথাটা, তারপরও নিজেকে সামলে বলল, ছোট বয়সের মেয়ে বিয়ে করবেন? বিয়ের আগে জমিয়ে প্রেম করছি, বিয়ের পর আরো জমিয়ে প্রেম হবে। ছোট বয়সের মেয়ের সাথেই তো প্রেম করে মজা। সামাইরা কিছু বলতে পারে না, কোথায় যেন একটু খারাপ লাগা কাজ করছে। তারপর ও বলল, তো আপনার ছোট্ট প্রেমিকাকে দেখালেন না যে? দেখাবো সময় করে। ও কি খুব সুন্দর? অনেক সুন্দর। ও কি অনেক বুদ্ধিমতী? ভালোই বুদ্ধিমতী। আপনাকে ভালোবাসে? এখনো না, তবে বাসবে খুব জলদি। সামাইরা চুপ করে নদীর পানির দিকে তাকায়। ফাহমিন ভাবছে এই মেয়ের মাথায় ভালোবাসার শব্দটা কি করে এলো। ফাহমিন বলল, ভালোবাসা কি বুঝো? বুঝি তো। আমার মা বাবা আমাকে ভালোবাসে, আমার নানা নানু ভালোবাসে আমাকে, আমার রুহি আপু আমাকে ভালোবাসে। আর আমি? কি আপনি? তোমাকে ভালোবাসি না? সামাইরা চুপ হয়ে গেল, কিছু বলতে পারে না। কি বলবে বুঝতে পারছে না। রুহির সাথে কথা বলতে পারছে না। দূরে দূরে থাকে রুহি, রোয়েনের সাথে কথাই বলছে না। রুহি বাবুকে নিয়ে ব্যস্ত থাকে, বাবুকে নিয়ে দুষ্টুমি করে, রোয়েনের সাথে কোনো কথাই বলে না। আশফিনার অপারেশনের সময়ও ঘনিয়ে এসেছে। কাল আশফিনাকে ভর্তি করানো হবে হাসপাতালে। 1 মাস ওষুধ নেওয়ার পর অবস্থার বেশ উন্নতি হয়ে এসেছে। ডাক্তাররা বেশ কিছু চেক আপ করে তার রিপোর্ট অনুযায়ী এই সময়টাকে অপারেশনের জন্য উপযুক্ত বলে মনে করেছেন। রামিন সকাল সকাল বেরিয়ে গেছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। আশফিনার লাঞ্চ রেডি করছে দুজনের জন্য। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে বুকের ভেতরটায়। কালকের জন্য ভয় হচ্ছে, তবে অন্য এক রকমের উত্তেজনা কাজ করছে। রামিনা ঠিক ততটাই উত্তেজিত, তবে ভয়টাই অনেক বেশি কাজ করছে। সব ঠিক হবে তো? হাসফিনা সুস্থ হয়ে ফিরবে তো? এমনই বিচিত্র চিন্তা ভাবনা মাথায় খেলে গেল দুজনের মনে। দুপুর 2টোয় ফিরে আসে রামিন। আশফিনা কাপড় নিচ্ছিল গোসলের জন্য। রামিন আশফিনাকে এই সময় গোসলে যেতে দেখে অবাক হয়ে যায়। টেবিলের উপর সব রেখে রুমে এসে বলল, এ সময় গোসল করছো কেন? হাতের কাপড়গুলোকে ঠিক মতন গোছাচ্ছিল আশফিনা। রামিনকে রুমে আসতে দেখে একটু হাসলো। রান্না শেষ করলাম কেবল। ও আচ্ছা, তাহলে যাও ফ্রেশ হও, একসাথে খাবো। ঠিক আছে, আপনিও তো ফ্রেশ হবেন। ঠিক তো, তাহলে চলো দুজন মিলে ফ্রেশ হয়ে নি। তাহলে আগে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি পরেই যাচ্ছি। রামিন দ্রুতপদে স্ত্রীর কাছে হেঁটে এসে ওকে কোলে তুলে নিয়ে বলল, যেটা বলেছি সেটাই হবে, আজ দুজনে একসাথে ফ্রেশ হবো, চলো। আশফিনা হাত পা ঝাপটাতে থাকে, কিন্তু সেদিকে তোয়াক্কা করে না রামিন। দুজনে ফ্রেশ হতে চলে যায়। প্রায় 1 মাস হতে চললো, রোহি কথাই বলেনি তেমন। জীবনটা একদমই থমকে গেছে। এক ছাদের নিচে থেকেও দুজনে আলাদা। না পারছে রুহিকে কাছে টানতে, না পারছে দূরে থাকতে। রুহিকে ভাবেই সময়গুলো কেটে যায় রোয়েনের। হঠাৎ ঘুম ভেঙে যায় রোয়েনের মেয়ের কান্নায়। চোখ খুলে দেখলো রুহি দ্রিধাকে করে নিয়ে বসে আছে। বাবু কেঁদে যাচ্ছে এক নাগারে। রোয়েন উঠে বসে, রুহির দিকে তাকায়। রুহি মেয়েকে বুকে নিয়ে রোয়েনের দিকে তাকিয়ে বলল, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। রোয়েন চমকে যায়। রুহি হঠাৎ কথা বলছে ওর সাথে। রোয়েন কিছু বলতে পারে না, ঠিক শুনছে তো। রুহি কথা বলল ওর সাথে। রোয়েনকে অবাক করে দিয়ে রুহি আবারও বলল, কি হলো? নাস্তা ঠান্ডা হচ্ছে, তোমার ভালো লাগবে না তো?
রোয়েন কোনো মতে সামলে বলল, যাচ্ছি। ও কাঁদছে কেন? জানি না, সকাল থেকেই কাছে। তুমি ফ্রেশ হয়ে নাও। রোয়েন চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। রুহি বাবুকে ঘুম পাড়িয়ে রোয়েনের কাপড় চোপড় বের করে নিচে চলে আসে। নাস্তা রেডি করে নেয় দুজনের। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে মেয়েকে দেখে নেয় রোয়েন ঘুমিয়ে আছে, ছোট্ট হাত পাগুলো ছড়িয়ে। রোয়েন উপর হয়ে মেয়েকে চুমু খায়, তারপর কাপড় পাল্টে নিচে চলে আসে। রুহি নাস্তা নিয়ে বসে আছে। রোয়েন ওর পাশে এসে বসে পড়ে আর রুহি রোয়েনের সামনে নাস্তা এগিয়ে দেয়। রোয়েন আচমকা রুহির হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, রুহি, তুমি জানো যা হয়েছিল সেটা ইচ্ছে করে করিনি। আমাকে তুমি জানো, বোঝো। বাদ দাও সব কথা, খেয়ে নাও। বাদ দিতে পারছি না। গত 25 দিন তুমি কথা বলনি আমার সাথে। বুঝতে পারছো কেমন ছিলাম আমি? কখনো নিজের কথা ঠিক রাখতে পারিনি। শেষবারের মতো মাফ করে দাও। যা হওয়ার হয়ে গেছে, সেটা চলে গেছে। অতীতকে নিয়ে বসে থেকে তো কাজ নেই আমাদের, তাই না? রুহি, বলো। তুমি এখনো রেগে নেই তো? রুহি কিছু বলেনি জবাবে, শুধু একটু হেসে খাওয়ায় মন দিল। রোয়েন কিছু বলেনি আর খেয়ে উঠে যায়। ও রুহির প্লেটগুলো ঠিক করে রেখে রুমে এসে দেখলো রোয়েন শুয়ে ফোন চালাচ্ছে। রুহি বলল, কাজে যাবে না? ইচ্ছে হচ্ছে না। তোমাদের সাথে থাকতে চাই আজকের পুরো দিনটা। ঠিক আছে। রুহি চুপ হয়ে যায়। বাবু এর মাঝে প্রস্রাব করে দিয়েছে। রুহির ওর প্যান্ট পাল্টে নতুন একটা প্যান্ট পরিয়ে দেয়। প্রস্রাব করেই কাঁদতে শুরু করেছিল মেয়েটা, এখন অবশ্য শান্ত হয়েছে। রোয়েন মা মেয়েকে দেখছে। রুহি মেয়েকে কোলে তুলে নিয়ে দুষ্টুমি করছে। রোয়েন হঠাৎ শোয়া থেকে উঠে বসে মেয়েকে রুহির কোল থেকে সরিয়ে নিয়ে রুহিকে নিজের দিকে ফিরিয়ে নেয়। রুহি অর্থহীন চোখে রোয়েনকে দেখছে। রোয়েন রুহির মুখের ওপর চুলগুলো সরিয়ে ওর ওষ্ঠে গাঢ় চুম্বন এঁকে দিতে শুরু করে। তবে এবারও ব্যর্থ, কারণ রুহির পক্ষ থেকে কোনো প্রকার জবাব পায়নি, যেটাই বুঝতে পারবে রুহি সন্তুষ্ট কিনা। রোয়েন কষ্ট পাচ্ছে, তবে সেটা প্রকাশ করতে চাইছে না। রুহিকে ছেড়ে দিয়ে ওকে বুকে শান্ত করে জাপটে ধরে। সেদিনটা রুহি আর মেয়েকে নিয়ে কাটায় রোয়েন। আর বুকে তীব্র যন্ত্রণা তো আছে, তবে সেটা না প্রকাশ করাটাই উত্তম। ফাহমিনার সামেরার সময়গুলো বেশ যাচ্ছে। কলেজের পর দেখা করা, ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া আর রাস্তার পাশ থেকে ছোট ছোট উপহার আদান প্রদান। আর রাত হলে মিমির পরিবারকে দেখার ছলে সামেরাকে দেখে নেওয়া। এরই মাঝে আরমান হামিদের কাছে তার এক কলিগ এসে কথা বলতে শুরু করে। প্রস্তাব এনেছে সে বিয়ের প্রস্তাব, তার আর্কিটেক্ট পুত্র দিরহানের সাথে সামেরার। দিরহান দেখতে বেশ লম্বা এবং প্রচুর ভদ্র। লোকটা এসেই বলল, দিরহান ফিরছে জাপান থেকে। আরমান হামিদ একটু হেসে বলেন, এখন কি এখানেই থাকবে? না, বিয়ে করবে বলল। বউকে নিয়ে আবার যাবে ওখানে। ও, তা কয়দিনের জন্য এলে? 4 মাস। ও, মেয়ে ঠিক হয়েছে? না, তবে ও যেদিন দেশে ফিরছিল আপনার মেয়েকে দেখেছে, ওর খুব পছন্দ হয়েছে শুনলাম। আমাদের হাতে সময় খুবই কম, আপত্তি না থাকলে ইমিডিয়েটলি বিয়েটা করে দিতে পারি। তাহলে একে অপরকে ভালো মতো জানতেও পারবে। আর সময়বার পাসপোর্ট ঠিক করতে ভিসা আর টিকিটও কাটা হয়ে যাবে। লোকটা গড়গড় করে সব বলে আরমান হামিদের দিকে তাকায়। আরমান হামিদ বুঝতে পারেন না কি বলবেন। লোকটাকে আবার বলল, দেখুন, মেয়ে তো বড় হয়েছে, আমার ছেলে পড়াবে ওকে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন কথা হলো আপনার আর আপনার পরিবারের মতামত। দেখুন, ভেবে জানাবো। আমার একমাত্র মেয়েও, তাই সময় লাগবে আমার। আচ্ছা ঠিক আছে। লোকটা আরমান হামিদের সামনে থেকে উঠে বেরিয়ে যায়। আরমান হামিদ চিন্তায় পড়ে যান। কি করবে বুঝে উঠতে না পেরে ঘরে ফিরে নীরা হামিদের কাছে চলে আসেন খাবার সেরে। নীরা হামিদের পাশে শুয়ে স্ত্রীর হাত বুকে টেনে নিয়ে বললেন, রহমান সাহেবকে মনে আছে? কেন? ওনার ছেলে দিরহান বাসায় ফিরে এসেছে জাপান থেকে। ছেলে আর্কিটেক্ট। ও, ভালো তো। দিরহান আমাদের সামেরাকে কই যেন দেখেছে এবং সামেরাকে পছন্দও করেছে। বিয়ে করে বাইরে নিয়ে যাবে, পড়াশোনাও করাবে। আরমান, তুমি জানো মেয়েটা কেমন? তোমার কি মনে হয় ও এত বড় দায়িত্ব নিতে পারবে? তাও আবার একমাত্র ছেলে দিরহান। কাঁধে পড়লে সব পারবে। আমার আপত্তি নেই, পরিবার ভালো, ছেলে ভালো, সমস্যা কি?
তারপরও সামাইরার সাথে একবার কথা বলা উচিত আমাদের। ওকে, তুমি কথা বলো, এখন বিশ্রাম নিতে দাও আমাকে। রুহির চুল আলতো করে হাত ছোঁয়ায় রোয়েন। আর বাহিরের বৃষ্টি হচ্ছে, মেয়েটাও ঘুমোচ্ছে। জানালার পর্দা ভেদ করে শীতল বাতাস ঘরে প্রবেশ করছে। বুকের ভেতর তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে রোয়েনের। রোয়েনের দিকে পিঠ দিয়ে চুল আঁচড়ে নিচ্ছে। রোয়েন শুয়ে রুহির দিকে পিঠের ওপর পড়ে থাকা চুলগুলো আলতো করে হাত বোলায়। রুহি কিছু বলছে না। চুল আঁচড়ানো শেষে সেগুলো খোপায় আটকাতে গেলে রোয়েন থামিয়ে দেয় রুহিকে। তারপর ওকে টেনে বিছানায় শুয়ে দিয়ে ওর গলায় মুখ ডুবাতে নিলে রুহি রোয়েনকে থামিয়ে বলল, ঘুম পাচ্ছে, ঘুমোতে চাই আমি। রোয়েন থেমে যায়। ব্যথিত চোখে রুহির দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে রুহিকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়েও। রুহি আর কোনো কিছুই বলেনি। এদিকে পরের দিন রামিনের কলে ঘুম ভাঙে রোয়েনের। রামিনদের ওখানে এখন রাত। রোয়েন উঠে দেখল রুহি ওর দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। রোয়েন রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে কল রিসিভ করলো। কেমন আছিস রোয়েন? ভালো। রুহি আর দ্রিধা কেমন আছে? এই তো ভালো। আচ্ছা শোন, কাল সকালে আরশুর অপারেশন। কাল জানাতে পারতাম না হয়তো, তাই আজকে কল দিয়ে জানালাম। ওহ, চিন্তা করবি না একদম। আশ্বিনের দিকে খেয়াল রাখবি। দোয়া করিস রোয়েন, যেন একটা ভালো খবর নিয়ে ফিরতে পারি। এটা আবার বলতে হয়? আচ্ছা শোন, পরে কল দিচ্ছি তোকে। দ্রিধা উঠে গেছে। আচ্ছা, মেয়েকে দেখ তুই, পরে কল দিস। রোয়েন কল কেটে কান্নারত দ্রিধার দিকে এগোয়। মেয়েকে কোলে তুলে কান্না থামাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কান্না থামছে না। এমনটা তো কখনোই হয় না। মেয়েটা ওর কোলে আসা মাত্রই তো হেসে ওঠে, আর এখন কাঁদছে। এরই মাঝে রুহি উঠে বসে। মেয়ের কান্নার শব্দে রোয়েন বলল, খিদে পেয়েছিল মনে হয়। খিদেই পেয়েছে, কাল রাতে বেশি খাইনি, আমার কোলে দাও। রোয়েন মেয়েকে রুহির কোলে দিয়ে বলল, বালিশে শুয়েছিল কেন? আমার পেটে ব্যথা পাচ্ছিলাম ওভাবে শোয়ার কারণে, তাই রাতে সরে এসেছিলাম। ও আচ্ছা। রোয়েন কিছু বলল না আর ফ্রেশ হতে চলে যায়। অপারেশনের সময় রামিন পুরো অস্থির হয়েছিল, কখন আশফিনাকে দেখবে ও কখন কথা শুনতে পাবে আশফিনার। সব ঠিক হয়ে যাবে তো? ওরা কি বাবা মা হওয়ার সুখ পাখিটা কি ওদের হাতে ধরা দিবে? কিছুই খায়নি 6 ঘন্টা যাবৎ। প্রচণ্ড ভয় আর টেনশনে গলে শুকিয়ে যাচ্ছে রামিনের। 2 রাকাত নফল নামাজও পড়েছে অন্য সব নামাজের সাথে। ওর আশফিনাকে চাই যেভাবেই হোক। অপারেশন শেষ হলো, একজন ডক্টর বেরিয়ে এলো ভেতর থেকে। রামিন দৌড়ে এলো তার কাছে। লোকটার মুখে আন্তরিকতার হাসি। সে বলল, মিস্টার রামিন, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্যার, আমার ওয়াইফ ভিতরে, তাই একটু আধটু কেমন লাগছে। ও কেমন আছে? পারফেক্টলি গুড। ওর সাথে দেখা করতে পারো, তবে কথা বলো না। শিওর স্যার। তার আগে চলো তোমাকে একটা নতুন জামা দিই, ওটার উপর পড়বে। তোমার স্ত্রী যেহেতু অপারেশন হয়েছে, সো ওর কাছে এভাবে না যাওয়া ভালো, রোগ জীবন আসতে পারে। রামিন কিছু না বলে ডাক্তারের ঠিক করে দেওয়া নার্সের সাথে চলে গেল। নার্স তাকে সাদা একটা পোশাক, মাথায় ক্যাপ আর মাস্ক দিল। তারপর ওকে নিয়ে চললো আশফিনার ওটিতে। কাচের ভিতরে রাখা হয়েছে আশফিনাকে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রামিন গিয়ে কাচের উপর হাত রেখে তাকায় স্ত্রীর দিকে। ভাঙা স্বরে ডেকে উঠল, আসো, আমি এসেছি তোমার পাশে। তাকাও আমার দিকে একটাবার। পাশের নার্স বলল, ওনাকে ডাকবেন না, কাল কেবিনে দেওয়া হবে, তখন কথা বলে নিয়েন। ওকে। অনেকটা সময় আশফিনার সাথে থেকে বেরিয়ে আসে রামিন। তারপর মা বাবাকে কল দিয়ে জানায় আশফিনার কথা। আশফিনার মাও কল দিয়েছিল রামিনকে। রামিন জানিয়ে দিয়েছিল ভালো আছে আশফিনা। রামিনকে অবশ্য হাসপাতালে থাকতে দেওয়া হয়নি, কারণ আশফিনাকে কেবিনে না দেওয়া পর্যন্ত হাসপাতালে থাকতে পারবে না রামিন। কিন্তু রামিন প্রায় জোর করেই থেকে গিয়েছিল। এদিকে রুহির সাথে রোয়েনের সম্পর্কে তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। রুহি প্রয়োজন ছাড়া তেমন কোনো কথাই বলে না। প্রচণ্ড অস্থিরতার সময়গুলো কাটছে রোয়েনের। রুহিকে কাছে টানলেও আসে না আবার। রোয়েন আর পারছে না এসব নিতে। কত আর থাকা যায় এভাবে? অফিসে বসে কথাগুলো ভাবতে ভাবতে 2 হাতে কপাল চেপে ধরে রোয়েন। রুহি কেন এমন করছে এর কারণ জানা নেই ওর। যদি রাগ থাকতো তাহলে কথা বলতো না। আর সেদিন জিজ্ঞাসার পর রুহি বলেছিল অতীত নিয়ে ভেবে বসে থাকা চলে না। তাহলে কেন এমন করছে রুহি? কোথাও কি কোনো ভুল হচ্ছে ওর?
এদিকে আরমান হামিদ পরদিন বিকেলে মেয়ের রুমে আসেন। সামাইরা পড়ছে। আরমান হামিদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। সামাইরা বাবার দিকে একটু হেসে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হ্যাঁ রে মা, একটু কথা ছিল। তুই পড়ছিস তাহলে এখন আর না বলি। না বাবা, বলো। আচ্ছা শোন, তোর রহমান আঙ্কেল ওনার ছেলে দিরহানের জন্য তোকে পছন্দ করেছে। দিরহান নিজেই তোকে পছন্দ করেছে। দেখ মা, বড় হয়েছিস, এক সময় না এক সময় বিয়ে হবেই তোর। তোর মায়েরও হয়েছে, তোর আপুরও হয়েছে, তাই না? তোকেও তো করতে হবে তোর মতো মা। তুই যা বলিস তাই হবে। ছেলে জাপানে থাকে, অনেক ভালো ওরা। সামাইরা কিছু বলতেই পারে না, চুপচাপ হয়ে যায়। একদম থমকে যায়। ও কি বলবে বুঝতে পারছে না। এত জলদি এসব খবর শুনলে ভাবতেই পারেনি ও। বুক ভার হয়ে আসে ওর। আরমান হামিদ মেয়েকে আরো কিছু বলে বেরিয়ে যান, কিন্তু কোনো কিছুই ওর কানে যায়নি। বিয়ের সম্বন্ধ আসার পর থেকেই সামাইরা একেবারে চুপ হয়ে যায়। কারোর সাথে তেমন কোনো কথা বলে না। ফাহমিনের সাথে যোগাযোগ করেনি ও। কারোর সাথে কথা বলার উৎসাহটাই হারিয়ে ফেলেছে ও। সেদিন ফাহমিন অনেকবার কল দেওয়ার পর একসময় কল রিসিভ করে সামাইরা। ফাহমিন রেগে বলতে শুরু করে, কি হলো, করছোটা কি? কথা বলছো না, ডাকলেও শুনছো না, কি হয়েছে তোমার? ভালো লাগছে না আমার। একটু শান্ত গলায় ফাহমিন বলল, কি হয়েছে সামাইরা? বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমার মত জানতে চাইছে। মজা সুরে ফাহমিন হেসে বলল, অভিনন্দন। হ্যাঁ বলে দাও, তাহলে আমরা দাওয়াত পাবো তোমার বিয়েতে। সামাইরা প্রচন্ড বিরক্ত হয় ফাহমিনের কথায়। আসলে কথা বলতে ইচ্ছে করছে না ওর। ফাহমিনের সাথে লোকটা এই পরিস্থিতিতে এমন কথা কিভাবে বলতে পারে জানে না সামাইরা। ও বিরক্তি নিয়েই বলল, ড্যাড, আপনাকে এসব বলে কোনো লাভ নেই। বলে কল কেটে দেয় সামাইরা। ফাহমিন ফোন রেখে হাসতে থাকে। মেয়েটার বাচ্চাপনায় কিন্তু পরপরই অজানা আতঙ্ক চেপে ধরে ওকে। সামাইরার বিয়ে অন্য কারোর সাথে হবে সেটা ভাবতেই পারে না ও। সামাইরাকে তো ভালোবাসে, কি করে আরেকজনের সাথে ওকে দেখবে ফাহমিন। চিন্তিত হয়ে পড়ে ফাহমিন, কি করবে এখনো কিছু বুঝে উঠতে পারছে না কি করা উচিত এ সময়ে। হঠাৎ ফাহমিন রোয়েনকে কল দেওয়ার কথা চিন্তা করে, কারণ সামিরাকেও ভালোবাসে সেটা শুধু রোয়েন জানে। রোয়েনের নম্বরে ডায়াল করে ফাহমিন। অফিস থেকে বের হওয়ার সময় ফোন বেজে ওঠে রোয়েনের। কালো কোটটা গায়ে জড়িয়ে কল রিসিভ করেও। অপর পাশ থেকে ফাহমিন বলল, তোর সাহায্য লাগবে? বল, কি হয়েছে? সামাইরার বাবা ওর বিয়ে ঠিক করেছে। আমি ওকে ভালোবাসি রোয়েন, তুই জানিস। আরমান আঙ্কেলের সাথে তোদের নিয়ে কথা হয়েছিল আমার, উনি কিছুই বলেননি। তুই ওনাদের বাসায় আঙ্কেল আন্টিকে পাঠা। যদি কোনো প্রবলেম হয় জানিসই তো, বাবা খুব সহজেই রেগে যায়। রিল্যাক্স, তোমরা কোনো সমস্যা করবে বলে মনে হয় না। রুহির মামা মামি ভালো মানুষ, তাই পাঠিয়ে দে আঙ্কেল আন্টিকে। পারলে বড় আপাকেও পাঠিয়ে দে। ঠিক আছে। সামাইরার সাথে কথা হয়েছে তোর? ও কি বলেছিল? ও তোকে ভালোবাসে? কখনো বলিনি, বাট ওর কথায়, ওর আচরণে মনে হয় ও আমার জন্য ফিল করে। আচ্ছা শোন, বাসায় গিয়ে তোকে কল দিচ্ছি। ওকে। রোয়েন ফোন কেটে ঘরে যাওয়ার জন্য বেরিয়ে যায়। ঘরে পৌঁছে দরজার সামনে আসতেই হৃদয়ের কান্না শুনতে পায় রোয়েন। ঘরে ঢুকে দেখে বাবু শুয়ে কাঁদছে আর রুহি ওকে কোলে নিয়ে হাঁটছে এরুম ওরুম। রোয়েন রুমে ঢুকে জিজ্ঞেস করে, কি হলো? পেট ভালো নেই, পেট ব্যথা হচ্ছে। রোয়েন চিন্তায় পড়ে যায়। ফ্রেশ হয়ে এসে মেয়েকে কোলে তুলে নেয়। রুহি নিচে খাবার গরম করতে গেছে। মেয়েকে কোলে তুলে নিয়ে নিজের পার্সোনাল ডাক্তারকে কল দেয় রোয়েন। ডাক্তার জানায় চিন্তার কোনো কারণ নেই, রুহি যেন ঝাল কিছু না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে গুঁড়া মরিচটা এখন খাবারের তালিকায় রাখা যাবে না। আর বাবু যেহেতু বাইরের খাবার খাচ্ছে না, তাহলে ওর খাবারে কোনো প্রকার পরিবর্তন আনতে হবে না। রোয়েন ডাক্তারের সাথে কথা শেষ করে নিচে নেমে আসে। রুহি মেয়েকে কোলে নিলে রোয়েন খেতে বসে। খাবার টেবিলে বসিয়ে রোয়েন বলল, ডাক্তারকে কল দিয়েছিলাম, ওনার মতে তুমি গুঁড়া মরিচটা কয়েকদিন অ্যাভয়েড করো আর ওকে স্যালাইন খাওয়াতে পারো। ঠিক আছে। রুহি আর কিছু বলেনি, চুপচাপ বসে থাকে রোয়েনের পাশে। রোয়েন আবারও বলল, ফাহমিন কল দিয়েছিল, সামাইরার জন্য মামা মামি ছেলে দেখেছে। সামাইরাও কিছুটা চুপচাপ হয়ে গেছে বলে চুপ হয়ে যায় রোয়েন। এবার রুহি বলল, ফাহমিন ভাই কিছু করবেন না? ওকে বলেছে ওর বাবা মাকে মামার বাসায় পাঠাতে। দুজনের মধ্যে তেমন কোনো কথাই হয়নি। এদিকে আশফিনাকে কেবিনে শিফট করা হয় আর রামিন ওর পাশে বসে আশফিনার হাতটা নিজের হাতে তুলে নেয়। আশফিনা দুর্বল চোখে তাকায় স্বামীর দিকে। রামিন বলল, কেমন আছো? ভালো।
আসো, এবার আমরাও বাবা মা হতে পারবো। ইনশাল্লাহ। রামিন মুখ বাড়িয়ে আশফিনার কপালে চুমু খায়, তারপর নিজ হাতে আশফিনাকে খাইয়ে দেয়। এদিকে ফাহমিন বাবা মায়ের কাছে এসে বসে। ওনারা দুজন চা খাচ্ছেন। একমাত্র ছেলেকে দেখে মা হেসে বললেন, আব্বু চা খাবি? না মা, একটা কথা ছিল। বল। তোমাদের মনে আছে রোয়েনের শালির কথা? আছে তো। সাইমারা না? ওর না বিয়ের কথা চলছে। আলহামদুলিল্লাহ, ভালো তো। কিন্তু আমি লজ্জায় ফাহমিন কিছু বলতে পারে না। তখন ওর বাবা বলল, কি হলো, কিছু বলতে চেয়েও চুপ কেন তুই? বাবা, আমি ওকে খুব ভালোবাসি। ওর বয়স কত? 17-18 হবে। আর তোর? 30 বাবা। তাতে কি হয়েছে? আমি তো ভালোবাসি ওকে। এখন কি করতে হবে? ওর বাসায় তোমাদের যেতে হবে। যদি না করে দেয় ওরা? রোয়েন ওর বাবার সাথে কথা বলেছিল। তোমরা যাও আমার জন্য প্লিজ। যদি কিছু হয় সেটার দায় আমি নিব। আচ্ছা, সময় করে আমরা যাব। থ্যাংক ইউ বাবা। বাসার অ্যাড্রেস দিস? জি বাবা, আনছি আমি। ফাহমিন বেরিয়ে আসে। ওর বাবা ইসলাম খান একজন প্রফেসর, প্রচুর আধুনিক মনোভাবাপন্ন উনি। ওনাদেরও প্রেমের বিয়ে, তাই ফাহমিন জানতো ওর ব্যাপারটায় বাবা আপত্তি জানাবেন না। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয় ওর। ধূসর প্রজাপতি, সব দুঃখগুলো ডানা মেলে যেদিন উড়ে যাবে, বুঝবে সেদিন বৃষ্টি হবে। বৃষ্টির রং হবে লাল, যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা ঢেকে ফেলে তার রং দিয়ে। যেদিন সব সম্পর্কের সংজ্ঞা শুধু একটাই হবে, সেদিন যেন বৃষ্টি হবে। বৃষ্টির রং হবে সাদা, যেমনটা কাশফুল ছেয়ে থাকে চরের উপকূল। যেদিন তুমি আমাকে দেখতে পাবে তোমার চাওয়া প্রিয় রঙে, সেদিন যেন বৃষ্টি হবে। শুভ্রতার মাঝে নীল যেমন রঙের খেলায় মেতে ওঠে, ঠিক তেমনি হে বৃষ্টির রং হবে নীল। হুমায়ুন আহমেদের নীল বৃষ্টি কবিতাটি মনে পড়ে যায় রোয়েনের অজান্তেই। মনে মনে বারবার আউড়ে নেয়, তুমি সুন্দর, তুমি মায়াবতী, আমার সকালবেলার স্নিগ্ধ আলো, আমার রজনী, আমার চাঁদের আলো। বাহিরের ঝুম বৃষ্টি পড়ছে, তারই মাঝে নীল শাড়িতে আচ্ছাদিত রমণী দু বাহু মেলে বৃষ্টির পানি স্পর্শে নিজের শরীর মনে রেখে নিচ্ছে। আর বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা তার হৃদয় মনে ভালোবাসার আলোড়ন জাগাচ্ছে। আজ মনে হচ্ছে নিজেকে মুক্ত পাখি, সব কিছু থেকে মুক্ত। ঠোঁটজোড়ার ওপর বৃষ্টির ফোঁটাগুলো ভালোবাসার মানুষটার ঠোঁটজোড়া ছোঁয়ার কথা মনে পড়ে যায়। চোখের কোণা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তবে সেগুলো বৃষ্টির পানির সাথে মিশে একাকার। অশ্রু কণাগুলো নিজের মাঝে গোপন রয়েছে, কাউকে দেখতে চায় না রুহি। নিজের কষ্ট কাউকে বুঝতে দেবে না সে, কারণ কি লাভ নিজের কষ্ট, অন্যকে কষ্ট দেওয়া। থাক না, সেগুলো মনের খাঁচায় বন্দি। কাজ থেকে ফিরে রুমে এসে মেয়ে ঘুমন্ত অবস্থায় দেখে রোয়েন। কি মিষ্টি লাগছে সোনা বাচ্চাটাকে। উপুর হয়ে মেয়ের গালে চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করে রুহি রুমে নেই। এদিক সেদিক তাকিয়ে রুহিকে পায় নাও। এদিক সেদিক তাকিয়েও রুহিকে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ও। তারপর নিচে খুঁজে রুহিকে না পেয়ে ছাদে উঠে যায়ও। ছাদের দিকে তাকিয়ে কিছুটা সময়ের জন্য থমকে যায় রোয়েন। আজ যেন নতুনভাবে রুহিকে আবিষ্কার করলো। রোয়েন হেঁটে হেঁটে ছাদের একটু কাছে এসে দাঁড়ায়। রুহি নীল শাড়ি পরে বৃষ্টিতে ভিজছে। রুহি বাহিরের স্পটলাইটে রুহিকে দেখা যাচ্ছে, দুহাত দুদিকে মেলে বৃষ্টির আনন্দ দিচ্ছে মায়াবতী। ভেজা শাড়িটা রুহির শরীরের সাথে মিশে গেছে। রুহির হাত উঠানোর কারণে ওর পেট দৃশ্যমান। শরীরের প্রত্যেকটা আঁকা বাঁকা ভাঁজ রোয়েন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দোষ কি? নিজের বিবাহিত স্ত্রী। কোমরের সাইডের কালো তিলটা আরো বেশি ফুটে উঠেছে। কিভাবে নিজেকে সামলায়ও? বউকে এমনভাবে বৃষ্টিতে ভিজতে দেখলে কই বা পাবো নিজেকে সামলাতে। রুহি এক জায়গায় স্থির হয়ে আছে, কোনো নড়চড় নেই ওর। রোয়েন ভিতরে ঢুকে পড়ে। যতই এগোচ্ছে ততই যেন দৃশ্যটা ওকে টানছে। এক সময় রোয়েন রুহির একদম কাছে চলে আসে। ধীরে ধীরে রুহির দুদিকে মেলে ধরা হাত দুটোয় হালকা স্পর্শ লাগিয়ে দিতে দিতে রোয়েনের হাত জোড়া রুহির হাত জোড়া পেয়ে উপরে উঠতে শুরু করে। তারপর একদম শেষ প্রান্তে এসে রুহির হাত জোড়া নিজের হাত দুটো দিয়ে মুঠ করে ধরে। যতক্ষণ রুহি নিজের হাত দুটোয় দুটো পুরুষালী হাতের ছোঁয়া পাচ্ছিল, ততক্ষণ যেন দম
আটকে আসছিল। তারপর যেন কোনো এক অজানা নেশায় মত্ত হয়ে লাগলো রুহির পুরো শরীর, আর কাঁপন দিয়ে ওঠে রোয়েনের বুকের মাঝে। রোয়েনের বুকে ওর পিঠের সাথে স্পর্শ লাগতেই শিহরণ বেয়ে যায় রুহির পুরো শরীর জুড়ে। তারপর নিজেকে আরো বেশি মিশিয়ে নিতে চায় ও। রোয়েন আবার রুহির হাত দুটো ভাঁজ করে নিয়ে ওর পেটের উপর রেখে এক হাত দিয়ে রুহির খালি কোমর আর অপর হাতে রুহির পেটে স্পর্শ করে। রুহি ঘোরের মাঝে বলতে লাগলো,